একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থির করে ফেলতে পারে, বিভেদ তৈরি করতে পারে মানুষে মানুষে। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্যটি তুলে ধরা। সেই কাজটি করতে এসেছি। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি রুবাইয়াত অদিতি, ৭১-এর নিয়মিত আয়োজন রিউমার চেক নিয়ে ফেক নিউজ স্ক্যানারে। আজ আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত থাকছেন যুক্তরাজ্য থেকে ব্যারিস্টার তারিক বিন আজিজ। তার সাথে আলোচনায় যাব, তবে তার আগে দর্শক আমরা একটা প্রতিবেদন দেখে নিতে চাই। প্রায় সবগুলো ভারতীয় গণমাধ্যমে ছড়িয়ে দেয়া হলো বাংলাদেশ সরকার ২০২৬ সালে সরস্বতী পূজা, ২১শে ফেব্রুয়ারি, মে দিবস, জন্মাষ্টমী সহ ৯টি ছুটি নাকি বাতিল করেছে। এসব খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে অনেকে সাইবার বুলিংয়ে মেতে উঠেছে। তবে সঠিক তথ্য হলো এমন কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি। এসব দিবসগুলো এবছর এমনিতেই সাপ্তাহিক ছুটির দিনের মধ্যে পড়েছে। স্বাভাবিকভাবেই আলাদাভাবে ছুটি হিসেবে সেগুলোকে উল্লেখ করা হয়নি। এটাকেই উস্কানিমূলকভাবে শিরোনামে মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে। ওদিকে মাত্র দুদিনে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকেই ছড়িয়েছে অর্ধ ডজন গুজব, যেগুলোর প্রতিটির জন্য নকল করা হয়েছে ৬টি গণমাধ্যমের নাম, লোগো ও ডিজাইন। দর্শক চলুন শুরুতেই কয়েকটি ফ্যাক্ট চেক দেখে নেই। সম্প্রতি ২০২৬ সালে শবে মেরাজ, সরস্বতী পূজা, ২১ ফেব্রুয়ারি, মে দিবস, বুদ্ধ পূর্ণিমা, পবিত্র আশুরা, শুভ জন্মাষ্টমী, মধু পূর্ণিমা ও শুভ মহালয়ার ছুটি বাংলাদেশ সরকার বাতিল করেছে এমন দাবিতে ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব খবর ছড়িয়ে দিয়ে অনেকে মেতে উঠেছেন সাইবার বুলিংয়ে। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মে দিবস সহ কয়েকটি গুরুত্বপূর্ণ দিনের ছুটি বাতিল করার দাবিটি সত্য নয়। মূলত এসব দিবস সাপ্তাহিক ছুটির দিনে পড়ায় আলাদাভাবে ছুটি হিসাবে উল্লেখ করা হয়নি। সম্প্রতি ফেসবুকে মেহেদি হাসান নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে আসন্ন নির্বাচনে অংশ নিতে যাওয়া বিভিন্ন রাজনৈতিক দল ও নেতাদের জড়িয়ে একাধিক গণমাধ্যমের আদলে অর্ধ ডজন ভুয়া ফটোকার্ড প্রচার করা হয়েছে। এর মধ্যে প্রথম আলোর নামে প্রচারিত ফটোকার্ডে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদকে নিয়ে আপত্তিকর মন্তব্য জুড়ে দেওয়া হয়েছে। মূলত প্রথম আলোর ফটোকার্ডের ডিজাইন নকল করে এই মিথ্যা ছড়িয়ে দেওয়া হয়েছে। এই একই ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে দেওয়া হয় বাংলাদেশ টাইমসের নামে প্রচারিত ফটোকার্ড। সেখানে দাবি করা হয়েছে বিএনপি নেতা এমরান সালেহ প্রিন্স নাকি বলেছেন মৃত্যুর পরও খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন। তবে ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা গেল দাবিটি মিথ্যা। এমরান সালেহ প্রিন্স এমন মন্তব্য করেননি। বাংলাদেশ টাইমসও এমন ফটোকার্ড প্রকাশ করেনি। মূলত বাংলাদেশ টাইমসের ফটোকার্ড নকল করে এই গুজব ছড়ানো হয়েছে। ওদিকে একই অ্যাকাউন্ট থেকে কালের কণ্ঠের নামেও ছড়িয়ে দেওয়া হয় একটি ফটোকার্ড। সেখানে দাবি করা হয় হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গাড়ি, ফ্ল্যাট, ব্যাংক ব্যালেন্স সব আমার বাবার দাদা জমিদার ছিল। তবে ফটোকার্ডটি ভালো করে বিশ্লেষণ করে রিউমার স্ক্যানার জানায় দাবিটি মিথ্যা। এমন কোনো ফটোকার্ড বা সংবাদ কালের কণ্ঠ প্রকাশ করেনি। গণমাধ্যমটির ফটোকার্ড নকল করে সেখানে হাসনাত আব্দুল্লাহর ছবি যুক্ত করে এই মিথ্যা ছড়ানো হয়েছে। দর্শক, আজকে ফেক নিউজ স্ক্যানারের প্রতিবেদন তৈরি করতে গিয়ে দেখা গেল একই অ্যাকাউন্ট থেকে ধারাবাহিকভাবে গুজব ছড়ানো হচ্ছে। গুজবকে বিশ্বাসযোগ্য করতে গণমাধ্যমের ফটোকার্ডগুলো নিখুঁতভাবে নকল করা হচ্ছে। সবচেয়ে শঙ্কার খবর, মিথ্যা তথ্যগুলো বুস্ট করা হচ্ছে। এই বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং গণমাধ্যমের খবরগুলোতেই আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। রুবাইয়াত অদিতি, ৭১। দর্শক আলোচনায় যাব। আগেই জানিয়েছি আমাদের সাথে যুক্তরাজ্য থেকে যুক্ত আছেন ব্যারিস্টার তারিক বিন আজিজ। তার সাথে আলাপে চলে যাচ্ছি সরাসরি। আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১-এ। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমরা একটি প্রতিবেদন দেখছিলাম এবং এই প্রতিবেদন ছাড়াও আসলে নানা ধরনের অপতথ্য যে ছড়াচ্ছে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটি নিশ্চয়ই দূর প্রবাসে বসে আপনাদেরও চোখে পড়ে। একটু জেনে নিতে চাই যে উন্নত বিশ্বেও তো নানান ধরনের রিউমার ছড়ায় এবং সেটা রাজনৈতিক কিংবা এই যে এরকম সংবেদনশীল সময়ে, যেমন বাংলাদেশের নির্বাচন একদম কাছাকাছি সময়ে আছে এখন, এই ধরনের ক্ষেত্রে উন্নত বিশ্বে কি পদক্ষেপ নেওয়া হয়?
এবং আপনার মাধ্যমে ৭১ টিভির সকল দর্শক কলাকুশলীদেরকে আন্তরিক ধন্যবাদ। আজকের এই বিষয়টি নিয়ে আমি আসলে এর আগেও কথা বলেছি, ৭১ টিভিতেই কথা বলেছি। প্রথম কথা হচ্ছে যে আজকে রিউমার স্ক্যানারে যে ছবিগুলো, যে ফেক নিউজগুলো আপনারা পাবলিশ করেছেন, এটি কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমরা বেশ অনেক দিন ধরেই দেখছি যে খুবই মহামারীর মতো ব্যাপক আকার ধারণ করছে। এবং যখন আমরা ফেব্রুয়ারি মাসে একটি দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত নির্বাচনের দিকে সারা জাতি তাকিয়ে আছে, এরকম একটি সময়ে এ ধরনের কার্যক্রম অ্যাকচুয়ালি মানে আমাদের মনস্তাত্ত্বিক জগতেই শুধু না, সামাজিক এবং রাজনৈতিক জীবনেও মারাত্মক মারাত্মক হানির সৃষ্টি করেছে। উন্নত বিশ্বে আপনার এ ধরনের কনসিস্টেন্ট ফেক নিউজ প্রচারের সুযোগটা আসলে অনেক কম। আপনার অফকোর্স ফেক নিউজ বা মিথ্যা তথ্য বা প্রোপাগান্ডা, এই মেশিন, এই টুলসগুলো সবসময় ব্যবহৃত হয়েছে। উন্নত বিশ্বে যেটা হয় যে আপনি যদি এ ধরনের কোনো কনসিস্টেন্টলি, যেমন আজকে আপনারা বলেছেন যে একই সাইট থেকে কনসিস্টেন্টলি মানে ধারাবাহিকভাবে এই বিষয়গুলো বেশ কিছুদিন যাবৎ করছে, এই বিষয়গুলো কিন্তু আসলে মানে ইমিডিয়েট অ্যাকশনের ব্যাপার। উন্নত বিশ্বে এটা শুধু ফৌজদারি বা ক্রিমিনাল কেসের আওতায় পড়ে না, আরও বিভিন্ন ধরনের স্যাংশন আছে এবং সেগুলো আপনার বিবিধ বিবিধ আইনের পরিধির মধ্যে তারা কখনো ডিফর্মেশনের আওতায় করে, কখনো আপনার নির্বাচনী আইনের আওতায় করছে, কখনো আপনার রেগুলেটরি বডি যেগুলো আছে তাদের যে সমস্ত আইন বা বিধি প্রবিধান আছে সেগুলোর আওতায় তারা এগুলো নিবৃত্ত করছে। এবং এগুলো ব্যক্তির মানহানির সাথে শুধু সিভিল না, এটা ক্রিমিনাল হ্যারাসমেন্টের আওতায় করছে। যেমন আপনি দেখবেন আজকে আপনারা একটা ফটোকার্ড দেখিয়েছেন আমাদের একজন জাতীয় নেতা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদকে নিয়ে একটি ফেক কার্ড, একই সাথে ইমরান সালেহ প্রিন্সকে নিয়ে, জনাব ইমরান সালেহ প্রিন্সকে নিয়েও ফেক কার্ড, এবং আমাদের জুলাই আন্দোলনের যে তরুণ বিপ্লবী আমাদের হাসনাতকে নিয়েও একটি ফেক কার্ড। তার মানে এই বিষয়টি কিন্তু আপনি শুধু মানে কোনো একক ব্যক্তি গণ্ডির মধ্যে তারা রাখছে না, যারাই সমাজে এই মুহূর্তে আপনার ভূমিকা রাখবার প্রচেষ্টা নিচ্ছে, এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করবার ক্ষেত্রে এই ভূমিকাগুলো যারা রাখছে। আমি প্রথম যে কথাটা বলতে চাই, উন্নত বিশ্বের আলোকেই বাংলাদেশের যে প্রচলিত আইন আছে, সাইবার সেফটি অ্যাক্ট সহ আদার্স যে সমস্ত বিধান আছে, এগুলোর মধ্য দিয়েই কিন্তু সরকার প্রথম পদক্ষেপটা সরকারকে নিতে হবে। যে সাইট থেকে এটা কনসিস্টেন্টলি ধারাবাহিকভাবে তারা প্রকাশ করছে তাদেরকে ইমিডিয়েটলি তাদেরকে স্টপ করতে হবে। এবং দেন আমাদের কিন্তু সাইবার টিম তারা কিন্তু অনেক শক্ত বাংলাদেশের, তারা ইচ্ছা করলেই এগুলো লোকেট করে কোথা থেকে কারা করছে তাদেরকে আইনের আওতায় নিতে পারে এবং নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে কাজটা আপনারা করছেন, যে রিউমার স্ক্যানারের মাধ্যমে চেক করছেন, চেক করে আপনারা এটা জাতির সামনে পাবলিশ করছেন মিডিয়ার মাধ্যমে, ঠিক সেরকম সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিভিন্ন রাজনৈতিক দল, তাদের যারা বিশাল কর্মী বাহিনী রয়েছেন তারা, এবং যারা সমাজ নিয়ে চিন্তা করেন বা সোশ্যাল মিডিয়াতে সামাজিক আন্দোলনকে প্রমোট করেন, তারাও কিন্তু এই ফেক নিউজের বিরুদ্ধে জনমত গড়ে তোলা এবং পারস্পরিক ফ্যাক্ট চেকিং এর মধ্য দিয়ে একটি নিউজ কেউ পাবলিশ করলো একটা ফটো কার্ড কাউকে কপি করে, এবং সেটা আপনি দেখা মাত্রই আপনি আবার সেটা শেয়ার করলেন, সেখান থেকে আবার আরেকজন শেয়ার করলো। এই যে মাল্টি লেভেল মার্কেটিং ফর্মুলা, এটা যেন না হয়। অর্থাৎ ফেক নিউজ যারা পাবলিশ করছে তাদেরকে সরকার প্রতিহত করবে আইনের মধ্য দিয়ে আইডেন্টিফাই করে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে হিসেবে আমরা যেটা করতে পারি, আমরা একটি ফেক নিউজ বা সঠিক নিউজ, এই নিউজের সত্যতা যাচাই না করে আমরা যেন এটাকে মাল্টি লেভেল মডেলে এটা প্রমোট না করি। এবং এইটা কিন্তু একটা সামাজিক আন্দোলনের ম্যাটার হয়ে দাঁড়িয়েছে নাও। আমরা যদি এটাকে না করতে পারি, যেটা সবচেয়ে ক্ষতিকারক যে প্রভাবটা হচ্ছে, এটার কিন্তু ক্ষতিকারক প্রভাব প্রবীণ, মধ্যবয়সী, তরুণ এবং যারা উঠতি বয়সী তাদের প্রত্যেকের ক্ষেত্রে প্রভাব হবে। কারণ আমরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকে অবজ্ঞা করতে পারবো না বা ব্যবহারকে বন্ধ করতে পারবো না। মাথা ব্যথার জন্য মাথাকে কেটে ফেলতে পারবো না। আমাদেরকে
মাথা ব্যথার জন্য ব্যথা নিরাময়ের যে ধাপগুলো আছে সেই প্রক্রিয়াগুলোকে ব্যবহার করতে হবে। এর মধ্যে সে বেশ কারণে কয়েকটি আমি- ধাপ নিয়ে আপনি বলছিলেনও, অন্যান্য ধাপগুলো নিয়েও নিশ্চয়ই আপনার পরামর্শ শুনবো, তবে একটা বিরতির সময় হয়েছে, আপনাকে অনুরোধ করবো আমাদের সাথে থাকবার জন্য। আপনার কাছে ফিরছি আবারও আলোচনায়। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। দর্শক, আমাদের সাথে আজ যুক্তরাজ্য থেকে যুক্ত আছেন ব্যারিস্টার তারিক বিন আজিজ। আমরা তার সাথে আলোচনায় চলে যাচ্ছি আবারও। আমরা বিরতির আগে আলাপ করছিলাম এবং সেখানে বেশ কিছু পরামর্শ আপনি দিচ্ছিলেন যে কি করে রাষ্ট্রীয়ভাবেই সরকার কি করে এই ধরনের রিউমার ছড়ানো থেকে প্রতিহত করতে পারে। আপনি যেহেতু আইন পেশায় জড়িত আছেন, আপনার কাছে একটু এটার বিরুদ্ধে আইনি প্রতিকার কি সেটাও জেনে নিতে চাই। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখি যে গুজবগুলো ছড়াচ্ছে এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সেক্ষেত্রে আইনানুগ কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে তাদের বিরুদ্ধে যারা গুজব ছড়াচ্ছে? জি, আইনানুগ পদক্ষেপের ব্যাপারে আমি ব্রিফলি আগেও বলেছি যে প্রথম কথা হচ্ছে যে রাষ্ট্রীয় যে সংস্থাগুলো আছে, যেমন বাংলাদেশ টেলিকমিউনিকেশন যে রেগুলেশন অথরিটি এবং এই সামাজিক যোগাযোগ মাধ্যমের যেমন ফেসবুক বা যাদের মাধ্যমে এগুলো ইউজ হচ্ছে, এদের যে সমস্ত অথরিটি আছে, সরকার রাষ্ট্রীয় পদক্ষেপের আওতায় যেহেতু তারা একটা রেগুলেশনের মধ্য দিয়ে চলে, তাদেরকে তারা রিপোর্ট করতে পারে এবং সেই রিপোর্টের ভিত্তিতে সরকার সেই সাইটগুলোকে অফ করে দিতে পারে, যেহেতু তারা কনসিস্টেন্টলি মিথ্যা তথ্য পাবলিশ করছে। সেকেন্ডারি আইনি পদক্ষেপ হতে পারে, এটা যেহেতু আপনার সামাজিক পাবলিক অর্ডার বিনষ্ট করছে, সেক্ষেত্রে এটি ক্রিমিনাল আইনের আওতায়, যেটাকে আমরা বলি ফৌজদারি কার্যবিধির আওতায়ও সরকার পদক্ষেপ নিতে পারে। সরকারের সাইবার ক্রাইম যে অথরিটি আছে, পুলিশ বিভাগের বা আদার যে সমস্ত অর্গান আছে সরকারের, সেগুলো কিন্তু এই পদক্ষেপগুলো নিতে পারে যে যারা এই কার্যক্রমগুলো করছে তাদেরকে আইডেন্টিফাই করা এবং তাদেরকে রেগুলার যে আইনের প্রক্রিয়া আছে তার মধ্য দিয়ে ধরতে পারে। আপনার স্পেসিফিক যে আইন আছে সাইবার সংক্রান্ত যে অপরাধগুলো, সেই অপরাধগুলোর আওতায়ও তারা বিচার বিশ্লেষণ করে এই মিথ্যা তথ্য, প্রোপাগান্ডা এগুলোর বিরুদ্ধে প্রতিকার নিতে পারে। একটা জিনিস কিন্তু এই আইন প্রয়োগের ক্ষেত্রে মনে রাখতে হবে যে বিগত ফ্যাসিস্ট সরকার, আপনারাও দেখেছেন, আমরা সবাই দেখেছি যে ফ্যাসিস্ট রেজিমেও কিন্তু তারা এরকম এই সাইবার আইনের অপপ্রয়োগ করেছিল। যেমন সেই ৫৭ ধারা এখন নেই, কিন্তু সেই ধারার মাধ্যমে কিন্তু অনেককেই সরকারের বিরুদ্ধে গঠনমূলক কথা বলার অপরাধেও তাদেরকে কিন্তু তারা রাষ্ট্রদ্রোহিতা এবং বিভিন্ন মামলায় দিয়েছে। সুতরাং আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে যে অবাধ তথ্য প্রবাহের এই যুগে মানুষের যেমন সঠিক তথ্য পাবার যে অধিকার, সেই অধিকার থেকে যেন মানুষ বঞ্চিত না হয় বা ভীত বা সন্ত্রস্ত না হয়। সুতরাং এই প্রতিকার করবার ক্ষেত্রে যে ব্যবস্থাগুলোর কথা আমি বললাম, সরকার এগুলো নিতেই হবে, কিন্তু এই নেয়াটার ক্ষেত্রে আবার এটিও অবশ্যই মনে রাখতে হবে যে এটা যেন জনমনে অন্যভাবে কোনো ভীতির সঞ্চার না করে, আতঙ্ক সৃষ্টি না করে, নিরপরাধ কেউ যেন শাস্তির মুখোমুখি বা হয়রানির মুখোমুখি না হয়। অনেক ধন্যবাদ। আপনার পরামর্শ আমরা জানছিলাম বেশ কিছু বিষয়ে, আপনি বেশ অনেকগুলো পয়েন্ট ধরেই আসলে প্রতিকারের উপায়গুলো বললেন। ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হবার জন্য। দর্শক, যুক্তরাজ্য থেকে আমাদের সাথে ব্যারিস্টার তারিক বিন আজিজ যুক্ত ছিলেন এতক্ষণ। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে, একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে, সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fakenewsscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথে।